আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 11 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আর না জানে কাল রাতে রিংয়ের ঘটনার পর জিয়ন এখন আহত বাঘের মতো পড়ছে। তাকে খাঁচা থেকে বের করে আনার একটাই উপায়, তার সেই তীব্র অধিকার বোধে আঘাত করা। আরিনা রান্নাঘরে লুচি আর সেমাই তৈরি করছে, ঘ্রাণে পুরো ফ্ল্যাট মোমো করছে। সে জানে পাশের ফ্ল্যাটে বসে জিয়ন এই ঘ্রাণ পাচ্ছে, কিন্তু এই জেদি মানব স্বেচ্ছায় কোনোদিনও এইখানে আসবে না। তাই ঠিক করলো সে এই বান্দাকে খুব কৌশলে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সে তৎক্ষণাৎ তার ফোনটা হাতে নিল। ফোনের ওপাশে কেউ নেই, কিন্তু সে এমন ভাবে কথা বলতে শুরু করলো যেন খুব প্রিয় মানুষের সাথে সে প্রেমে মগ্ন। আরিনা বলল, হ্যাঁ জান, আমি তো তোমাকে অনেক মিস করি। তুমি আসবে না আজ? এই তো তোমার পছন্দের সেমাই রান্না করেছি। ময়না আমার, কলিজা আমার, তুমি ছাড়া তো আমার একটা দিনও ভালো কাটে না। আরিনা গলার স্বর কিছুটা উঁচুতে রাখলো আর এমন ভাবে হাসছে যেন তার জীবনে শীতকালেও বসন্ত নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তে আরিনা ফ্ল্যাটের দরজাটা কোনো সংকেত ছাড়াই সজোরে খুলে গেল। জিয়ন দাঁড়িয়ে আছে দরজার পাশে। তার চোখে কাল রাতের সেই নেশা এখন উধাও হয়ে গিয়েছে, বরং এইখানে এখন এক কালো এক ঈর্ষার ছায়া ভর করেছে। জিয়নকে দেখেও আরিনা ফোন রাখলো না। সে ফোনের দিকে তাকিয়ে আরো আদরে গলায় বলল, আচ্ছা টিয়া পাখি, এখন রাখি, পরে কথা হবে। তারপর একটা কিস দিল, তারপর লাভ ইউ বলে ফোনটা রেখে দিল। আরিনা ফোনটা রেখে খুব স্বাভাবিকভাবে জিয়নের দিকে তাকালো আর বলল, আরে জিয়ন সাহেব, আপনি এখন এলেন? আর দরজা নক করার অভ্যাসটা কি আপনার কোনোদিনও হবে না? জিয়ন কয়েক পা এগিয়ে এলো। তার চোয়াল শক্ত হয়ে আছে, হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। সে ধীর পায়ে আরিনার সামনে এসে দাঁড়ালো। জিয়নের সারা শরীর থেকে অদ্ভুত এক গরম তেজ বের হচ্ছে আর জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে? জিয়নের গলার স্বরটা একদম নিচু, কিন্তু তাতে এক ভয়ানক গর্জন লুকিয়ে আছে। আরিনা সোফায় আরাম করে বসলো আর বলল, কেন, আপনার কি খুব দরকার সেটা জানার? আমি আমার ময়নাটিয়ার সাথে কথা বলছিলাম। জিয়ন সাহেব, পরকীয়া তো আর একতরফা হয় না, তাই না? আপনি বলেছিলেন না এই ইলিগাল রিলেশনশিপ নরমাল, সো আমারও তো একটু বৈচিত্র্যের দরকার। জিয়ন এক নিমিষেই আরিনার সামনে এসে তার দু কাঁধ খামছে ধরে তাকে সোফা থেকে উঠে দাঁড় করালো। আরিনার ফোনটা সে কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারলো। ফোনের স্ক্রিনটা চুরমার হয়ে গেল ভেঙে। তোকে আমি বলেছিলাম আরিনা সৈয়দ, তুই কেবল আমার সম্পত্তি। জিয়ন দাঁতে দাঁত চেপে হিসফিসিয়ে বলল, তার মুখ আরিনার মুখের খুব কাছে। আমার সামনে অন্য কাউকে জান, ময়না, সোনা এগুলা বলার সাহস কোথা থেকে পাস? তুই কি জানিস না আমার জিনিসে অন্য কেউ সামান্য চোখ তুলেও দেখতে দেয় না? আর সেইখানে তুই তো আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। আরিনা ব্যথায় কুকড়ে গেল। তার ঠোঁটে এক রহস্যময় হাসিটা অমলিন। সে জিয়নের আগুনের মতো চোখের দিকে তাকিয়ে বলল, সম্পত্তি? সম্পত্তি তো জড়বস্তু হয় জিয়ন সাহেব, কিন্তু আমার তো একটা মন আছে। সেই মন যদি অন্য কাউকে ময়না বলে ডাকে, তাহলে আপনি কি করবেন? আপনি তো জিয়ন, আপনি তো ছিনিয়ে নিতে জানেন, তো জান না আমার মনটাকে ছিনিয়ে নিয়ে দেখান। জিয়ন এবার আরিনার গলাটা এক হাত দিয়ে চেপে ধরল, তবে তাকে মারার জন্য নয়, বরং এক আদিম আক্রোশে তাকে নিজের বশে করার জন্য। জিয়নের সাইকো সত্তা আজ কোনো নিয়ম মানছে না। তুই আমাকে টেস্ট করছিস আরিন? ডোন্ট প্লে উইথ ফায়ার, আগুনের সাথে খেলা করিস না। জিয়ন চিৎকার করে উঠল। সে আরিনাকে হিড়হিড়িয়ে টেনে নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে রওনা হলো। আজ থেকে তুই এই ফ্ল্যাটে নয়, বরং আমার ফ্ল্যাটে আমার চোখের সামনে থাকবি। প্রতিটা সেকেন্ড আমি দেখবো তুই কার সাথে কথা বলিস। ওই ফারজিয়ন হয়তো তোকে চোখে চোখে রাখতো, কিন্তু এই জিয়ন তোকে কেবল শিকলে বেঁধে রাখবে। আরিনা কোনো বাধা দিল না। সে জিয়নের এই উন্মাদনা উপভোগ করছে। ফ্ল্যাটের ভিতরে নিয়ে গিয়ে জিয়ন আরিনাকে সোফায় ফেলে দিয়ে দরজা লক করে দিল। জিয়ন পাগলের মতো রুমের ল্যান্ডলাইনের ফোনটাও একটানে ছিঁড়ে ফেলে দিল আর বলল, এখন বলো, এখন ডাকো তোমার ময়নাটিয়াকে। জিয়ন হাঁপাচ্ছে, তার কপালের ঘাম জমেছে। আরিনা সোফায় বসে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করলো। সে দীর্ঘ গলায় বলল, আপনি এত হাইপার হচ্ছেন কেন জিয়ন সাহেব? আপনি আমাকে না ঘৃণা করেন? তবে অন্য কেউ আমাকে ভালোবাসলে আপনারা তো জ্বলছে কেন? আপনি কি এখন ফারজু ভাইয়ের মতো আমাকে আগলে রাখতে চাইছেন? স্বীকার করলেই তো পারেন যে আপনি আমাকে অন্য কেউ জান বললে সহ্য করতে পারেন না। ফারজিয়ন নামটা শোনা মাত্রই জিয়ন ড্রয়িং রুমের একটা কাচের টেবিলে লাথি মেরে ভেঙে ফেললো। সে আরিনার সামনে হাঁটু গেড়ে বসলো এবং তার চিবুকটা শক্ত করে ধরলো। আমি কোনো ফারজিয়ন সৈয়দ নই, আমি জিয়ন। আমি এসব সহ্য করতে পারি না, কারণ আমি যা পছন্দ করি সেখানে অন্য কারো ছায়া আমি সহ্য করি না। তুমি আমার কয়েদি আরিনা সৈয়দ, আর আমার কয়েদিদের কোনো প্রেমিক থাকতে নেই, কোনো ময়না থাকতে নেই, অনলি মি, জাস্ট মি। জিয়ন আরিনার চোখে চোখ রেখে বলল, তার চাহনিতে এখন এক মরণপণ অধিকার বোধ।
আরিনা দেখলো জিয়নের চোখে সেই পুরনো ফারদু ভাইয়ের এক পলক ছায়া, যে তাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে ঠিক এমন ভাবে রেগে যেত। আরিনা মনে মনে হাসলো। জিয়ন নিজেকে যতই দানব প্রমাণ করতে চাক, তার ভিতরে সেই পজিটিভ ফারদু ভাই আজ সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে। সে জিয়নের কানের কাছে গিয়ে খুব শান্তভাবে ফিসফিসিয়ে বলল, আপনি যতই আয়না ভাঙুন আর টেবিল ভাঙুন জিয়ন সাহেব, আপনি আপনার ভেতরে জ্বলতে থাকা সেই ঈর্ষার আগুন কখনো নিভাতে পারবেন না। আপনি আমাকে বন্দি করেছেন, কিন্তু আমার মায়া কখনোই কাটাতে পারেননি। আপনি আসলে আমাকে বন্দি করেননি, নিজেকে বন্দি করেছেন, তাও আবার আমার কাছে। জিয়ন আরিনাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। সে করিডোরে গিয়ে মাথায় হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল দেয়ালের সাথে। তার বুক ধরফর করছে। আরিনার প্রতিটা কথা তীরের মতো তার গায়ে বিচ্ছে। জিয়ন বুঝতে পারছে না সে কেন একটা ফোনের জন্য এরকম বেপরোয়া হয়ে পড়েছে, কেন একটা সাধারণ ফোনের আলাপ তাকে এতটা পাগল করে দিল। সে তৎক্ষণাৎ আয়ানকে ফোন দিল, চিৎকার করে বলল, আয়ান, আরিনার সম্পর্কে সব ইনফরমেশন বের কর। ও নিউ ইয়র্কে কার সাথে যোগাযোগ করেছে, কাকে ও মাইনাটিয়া বলেছে, তার নাম ঠিকানা সব চাই আমার, তাকে আমি জ্যান্ত কবর দিব। আয়ানের ওপাশ থেকে ভয়ার্থ গলা শোনা গেল, জিয়ন ব্রো, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এসব? আয়ান বলল, চুপ থাক, যা বলেছি তাই কর। জিয়ন ফোনটা আছাড় মেরে ভেঙে দিল। ড্রয়িং রুমের সে বদ্ধ করে আরিনা একা একা বসে জানালার বাইরে ম্যানহাটন দেখছে। সে জানে জিয়ন এখন তেলে তেলে জ্বলছে, আর এই জ্বলনি একদিন তাকে বাধ্য করবে স্বীকার করতে যে সেই ফারজিয়ন সৈয়দ। আরিনা বিড়বিড় করলো, লড়াইটা কেবল শুরু হয়েছে জিয়ন সাহেব, এখন তো শুধু জান ময়না শুনেছেন, সামনে আপনার জন্য আরো অনেক সারপ্রাইজ আছে। ড্রয়িং রুমটা এখন এক রণক্ষেত্র। ভাঙা কাচের টুকরা আর জিয়নের রাগের উত্তাপ, বাতাস ভারী হয়ে আছে। জিয়ন আরিনার খুব কাছে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার বুকের ওঠানামা বলে দিচ্ছে ভিতরে কতটা সুনামি চলছে। আরিনা এখন নির্বিকার। সে ভাঙা আয়নার টুকরো নিজের প্রতিচ্ছবি দেখছে আর ঠোঁট বাঁকিয়ে হাসছে। কি হলো জিয়ন সাহেব, আপনি তো বলেছিলেন আপনি দানব, আপনার কোনো আবেগ নেই, তাহলে সামান্য একটা ফোন কলের আলাপে আপনার এই অবস্থা? আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে? আরিনার গলায় বিদ্রুপের সুর। জিয়ন কোনো উত্তর দিল না। সে আরিনার দিকে এক পলক তাকালো, সেই কাজল কালো চোখ আর সেই মুচকি হাসি। জিয়নের মাথা যেন ভিতরে একদম ধাউ ধাউ করে জ্বলে উঠলো। সে এক মুহূর্ত আর দেরি করলো না। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরিনাকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। আরিনা বলল, ছেড়ে দিন, নামান বলছি, এইসব অসভ্যতা কেন করছেন আমার সাথে? আরিনা জিয়নের পিঠে কিল আর চর মারতে লাগলো, কিন্তু জিয়নের পাথরের শরীরের কাছে এগুলো ফুলের মতো আঘাত। জিয়ন গটগট করে হেঁটে নিজের বিশাল বেডরুমের সামনে এসে থামলো। 19 নম্বর ফ্ল্যাটের এই রুমটি আরিনার কাছে একদম অপরিচিত। দরজার লক খোলার শব্দে আরিনার ভোগটা দোকানি বেড়ে গেল। ভিতরে ঢুকতেই আরিনা নাশরন্ধ্রে আশ্রে পড়ল। সেই কালজয়ী এবং গভীর পারফিউমের ঘ্রাণ, এই সুগন্ধটি জিয়নের চরিত্রের মতোই দামি, আভিজাত মাখা এবং অদ্ভুত একটা ঘর তৈরি করা। আরিনাকে বিছানার উপর এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দরজাটা লাথি মেরে বন্ধ করে দিল। তার প্রতিটি মুভমেন্ট এক সাইকোপ্যাথিক জেদ। ঘরটি নীলচে মায়াবী আলোয় আচ্ছন্ন। এক পাশে সাজানো ক্লাসিক নোবেল, অন্য পাশে আধুনিক প্রযুক্তির কন্ট্রোল রুম। পুরো রুমটা যেন জিয়নের একাকৃতিক এক দুর্ভেদ্য দুর্গ। আরিনা উঠে বসতে গিয়ে থমকে গেল। তার নজর হঠাৎ স্থির হয়ে গেল বিছানার এক কোণে একটা ছোট নরম তুলতুলে সাদা খরগোশের ছানা ভয়ে কুঁকড়ে আছে। হয়তো জিয়ন কোনো এক বিষণ্ণ মুহূর্তে একাকিত্ব কাটাতে এটাকে এনেছিল। আরিনা জিয়নের দিকে ঘৃণাভরা দৃষ্টি দিয়ে এই খরগোশটাকে দু হাতে তুলে নিল। এক মুহূর্তেই আরিনার চেহারা বদলে গেল। জিয়নের সামনে যে কাঠিন্য ছিল তা গলে গেল এক মুহূর্তেই। খরগোশটার নরম লোমে হাত রাখতেই সেই খরগোশটাকে নিজের গালের সাথে ঘষে আদরে গলায় বলতে লাগলো, ওলে আমাল কিউটে পাই, তুমি এই রাক্ষসটার ঘরে কিভাবে এলে? তুমি কত কিউট, তোমার চোখগুলো কত মায়াবী, আই লাভ ইউ সো মাচ। আমার ময়না। ময়না শব্দটা কানে গরম তেলের মতো লাগলো জিয়নের। সে মাত্র কয়েক মিনিট আগেই শুনেছে আরিনা ফোনে কাউকে ময়না বলে ডেকেছে, এখন ময়না বলে প্রাণীটাকেও ডেকেছে। জিয়নের সমস্ত আধিপত্য আরিনা ধুলোয় মিশিয়ে দিয়েছে। জিয়ন ধীর পায়ে এগিয়ে এলো। তার চাহনি এখন এতটাই ভয়ঙ্কর যে সাধারণ কেউ দেখলে তা জ্ঞান হারিয়ে ফেলবে। সে বিছানায় বসে আরিনার খুব কাছে এসে ঝুঁকে পড়ল। ওটাকে নিচে নামাও আরিনা সৈয়দ। জিয়ন গলার স্বর ফিসফিসিয়ে বলল, কিন্তু মারাত্মক। আরিনা খরগোশটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কেন নামাবো? ও তো আপনার মতো নিষ্ঠুর নয়, ও অনেক ভালো, অনেক মায়াবী। আমি আজ সারা রাত এটাকেই নিয়ে থাকবো। জানো কিউটি, এই ঘরে কোনো মানুষ নেই, কিন্তু একটা পাথর আছে। জিয়ন আর ধৈর্য রাখতে পারল না। সে এক ঝটকায় আরিনার হাত থেকে খরগোশটাকে কেড়ে নিয়ে ফ্লোরে আলতো করে ছেড়ে দিল। খরগোশটা ভয়ে খাটের এক পাশে চলে গেল। আরিনা প্রতিবাদ করতে যাওয়ার আগে জিয়ন আরিনার দু হাত মাথার উপর চেপে ধরল বিছানার সাথে।
জিয়নের শরীর পুরো ওজন আরিনার উপর পড়ছে। আরিনা হাঁসফাঁস করছে, কিন্তু চোখে কোনো হার মানার চিহ্ন নেই। জিয়নের মুখ আরিনার কানের একদম কাছে নিয়ে গেল। জিয়নের তপ্ত নিঃশ্বাস আরিনার গলায় আছড়ে পড়ছে। আমি তোমাকে কি বলেছিলাম আরিনা সৈয়দ, তোমার মুখ থেকে আমি ব্যতীত অন্য কারো প্রশংসা আমি সহ্য করব না, সেটা হোক মানুষ কিংবা প্রাণী। ময়না নামটা শুধু আমার জন্য সংরক্ষিত হওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটাকে বিলিয়ে দিচ্ছ। জিয়নের গলায় পাগলাটে অভিমান। সে হাসলো, যদিও জিয়নের চাপে তার কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর বলল, আপনার জন্য? আপনি তো জিয়ন, আপনার তো কোনো হৃদয় নেই, আর আপনি তো কেবল অধিকার করতে জানেন। আপনি আমার স্বামী নন, আপনি আমার ফার্দু ভাইয়া নন। তবে কেন আমি আপনাকে ময়না বলবো? আমার ফোনটার মানুষও আপনার চেয়েও বেশি ডিজার্ভ করে। জিয়ন এবার আরিনার ঠোঁটের খুব কাছে ঠোঁট নিয়ে এলো। তাদের মধ্যে এখন 1 ইঞ্চিরও কম দূরত্ব। জিয়নের চোখের মনি কাঁপছে। সে আরিনার ঠোঁটের কাছে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলো। চুপ করো, একদম চুপ। জিয়ন আক্রোশে আরিনার ঘাড়ের পাশে নিজের দাঁত বসিয়ে দিল। মায়া নয়, এক তীব্র অধিকারে। আরিনা ব্যথায় আর্তনাদ করে উঠল। তার নখ দিয়ে জিয়নের শার্ট খামচে ধরল। জিয়ন মুখ তুলে আরিনার চোখের দিকে তাকালো। তার চোখে তখন অন্ধকার কামনার চেয়েও আরো বেশি ছিল হারানোর ভয়। আমি তোমাকে ঘৃণা করতে চাই আরিনা সৈয়দ, কিন্তু তুমি আমাকে পাগল করে দিচ্ছ। এই ময়নাটিয়াকে ভুলে যাও। এই রুমে, এই বিছানায় শুধু তুমি আর আমি। কাল যে ছেলেটাকে তুমি জান বলে ডেকেছিলে, তাকে আমি কাল সকালে সূর্য দেখতে দেব না। আরিনা নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে জিয়নের কলার ধরে নিজের দিকে টান দিয়ে আনলো। তার চোখে এক চ্যালেঞ্জ, আর বলল, আপনি তাকে মারবেন? মারুন না, তাতে কি তার নাম আমার মন থেকে মুছে ফেলতে পারবেন? আপনি যত বেশি জোর করবেন, আমি তত বেশি অন্য কাউকে খুঁজবো। আপনি আমাকে আপনার কাছে খুব বেশি হলে কয়েকদিন বন্দি রাখতে পারবেন, কিন্তু আমার ভালোবাসাকে বন্দি রাখতে পারবেন না। জিয়ন হঠাৎ আরিনাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। সে পাগলের মতো নিজের চুল টানতে লাগলো। আরিনার এই নির্লিপ্ত ভাব তাকে তিলে তিলে ধ্বংস করছে। সে বুঝতে পারছে আরিনা তাকে উস্কে দিচ্ছে, যাতে সে মুখ ফুটে বলতে পারে বা স্বীকার করে। সে জেলাস, কিন্তু জিয়ন তা করবে না। সে নিজেকে দুর্বল হতে দেবে না। সেই ঘরের একটা দামি ল্যাম্প ছুঁড়ে মারল দেয়ালের সাথে। ঝনঝন করে কাজ ভেঙে পড়ল। তুমি আমাকে জ্বালিয়ে দিচ্ছ আরিনা সৈয়দ, তুমি আমাকে জ্বালিয়ে দিচ্ছ। আরিনা বিছানায় উঠে বসলো। তার ঘাড়ের সেই কামড়ের দাগটা লাল হয়ে আছে। সে শান্তভাবে নিজের শাড়িটা ঠিক করলো। আগুন তো আপনি জ্বালিয়েছেন জিয়ন সাহেব, 10 বছর আগে। আমি তো শুধু সেই আগুনে ঘি ডালছি। কাল সকালে নাস্তার টেবিলে আপনার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, আমার ফোনের মানুষটা কিন্তু খুব হ্যান্ডসাম, আপনার মতো এত রাগী না। আরিনা রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। জিয়ন পেছন থেকে গর্জে উঠলো, আরিন বের হবে না এই রুম থেকে। আরিনা থামলো। সে দরজার কাছে গিয়ে পিছন ফিরে তাকালো আর একটা মায়াবী হাসি দিল, আর বলল, নিজের ডায়েরিটা একবার পড়ে নেবেন জিয়ন সাহেব। সেখানে একাকিত্ব লেখা আছে, অধিকার নয়। আর অধিকার করতে হলে আগে মানুষ হতে হয়, দানব নয়। আরিনা বেরিয়ে গেল। জিয়ন নিজের বেডরুমে দাঁড়িয়ে আছে আর রাগে কাঁপছে। খাটের নিচ থেকে সেই খরগোশের বাচ্চাটা বেরিয়ে এসেছে আর পায়ের কাছে ঘুরঘুর করছে। জিয়ন খরগোশটাকে দেখলো, তারপর সেটাকে হাতে তুলে নিল। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠলো, যা সে দ্রুত মুছে ফেললো। সে খরগোশটার কানের কাছে ফিস ফিস করে বলল, ও শুধু আমার, বুঝলি? ও শুধু আমার, এমনকি তোকেও ও ময়না বলে ডাকতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 11 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে এখন টার্গেট দিলে তোমরা টার্গেট কমপ্লিট করো না, তারপরও আমি তোমাদের জন্য ভিডিও আনি। তো গাইস, আজকের ভিডিওতে যদি টার্গেট কমপ্লিট করতে না পারো, তাহলে আমি ভিডিও দিব না। কারণ এত ব্যস্ত থাকার পরেও তোমাদের জন্য আমি ভিডিও বানাই, তারপরও তোমাদেরকে একটা সামান্য টার্গেট দিলে কমপ্লিট করতে পারো না। তো আর কি করার। যদি তোমরা আজকের ভিডিও টার্গেট কমপ্লিট করে দিতে পারো, তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আজকের ভিডিও টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 500 লাইক কমপ্লিট করে দিতে হবে। যদি কমপ্লিট করতে পারো, তাহলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।